সম্পর্কটা শীতল না উষ্ণ, ভক্তদের মাঝে প্রায় দানা বাঁধে সে প্রশ্ন। 2021-এ দাঁড়িয়ে কেমন আছে সাকিব তামিমের বন্ধুত্ব? টি-20 ফরম্যাটে ইন্টারন্যাশনালে যারা খেলছে তাদের স্ট্রাইক রেটটা করো, সেই হিসাবে সে কোথায় আছে। আমি শিওর যে ও এই জায়গাগুলোতে চিন্তা করে কিংবা ওর কতটা আরও বেটার করা সম্ভব। চ্যাম্পিয়নদের জন্য মানা মুশকিল দল থেকে বাদ পড়া, খেলা যোগ শুনেছে আব্দুর রাজ্জাকের অভিজ্ঞতা। ইয়াং প্লেয়ারদেরকে জায়গা করে দেওয়ার জন্য যদি ও সরে থাকে তো ডেফিনেটলি এটা আসলে একটা বিশাল ব্যাপার। জাতীয় দল গঠনের পরিকল্পনায় কতটা দক্ষ বিসিবি, খেলাযোগের সাথে আলোচনায় ক্রিকেট ওস্তাদ দীপু রায় চৌধুরী। রাজার মতোই দাপটের সাথে ফেড কাপের ফাইনালে বসুন্ধরা কিংস, ওদের নামের ওজনকে খুব একটা পাত্তা দিচ্ছে না সাইফ স্পোর্টিং। শুরু থেকেই পজিটিভ ফুটবল খেলার চেষ্টা করছি, তাই সাফল্য এসেছে। প্রতিপক্ষ বিবেচনা করে ম্যাচের পরিকল্পনা সাজাই, প্রতিটা ম্যাচই একটা নতুন চ্যালেঞ্জ। সাইফের জন্য আমার লক্ষ্যটা অনেক দূর পর্যন্ত। স্বাগত ৭১-এর খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সম্পর্কটা শীতল না উষ্ণ, ভক্তদের মাঝে প্রায় দানা বাঁধে সে প্রশ্ন। তামিমের আড্ডায় কেন সামিল হননি সাকিব? দেশের ক্রিকেট মহল বিচার বিশ্লেষণে তুলে ধরতে চেয়েছে নানা দিক। এবার বিশ্বসেরা সেই তর্কে জল ঢেলে পরিষ্কার করলেন, ভালো হলো না। বঙ্গবন্ধু কাপে রান তোলায় তামিম 2-এ, সে খবর চাউর হয় না। বন্ধু সাকিব মুখ খুলেছেন, শুনে নেওয়া যাক কি বললেন। আসলে বাংলাদেশ সবচেয়ে ভালো সময় পার করে ওয়ানডে ক্রিকেটে। সাকিব আল হাসানের কাছে যদি জানতে চাই, সবচেয়ে ওয়ার্ল্ড কাপে সাকিব একাই একটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দেখিয়েছে। বাংলাদেশ ন্যাশনাল টিম কবে টিম হিসেবে বেস্ট রেজাল্টটা আমরা কবে পাবো ওয়ানডেতে বা ওয়ার্ল্ড কাপে? সত্যি কথা বলতে এই ওয়ার্ল্ড কাপে আমি অনেক আশাবাদী ছিলাম। আমার ধারণা ছিল যে আমরা অনেক ভালো করতে পারবো, যেভাবে আমরা ওয়ার্ল্ড কাপটা শুরু করেছিলাম। সত্যি কথা বলতে 2013 কি 14 সালের পর থেকে আমাদের ওয়ানডে টিম খুবই ভালো অবস্থায় এবং কনসিস্টেন্টলি আমরা ভালো খেলছি এবং আমাদের কোনো রিজন নাই যে যখন আমরা একটা বড় টুর্নামেন্ট জিততে পারবো না। এটা আমাদের জন্য একটু হতাশাজনকই যে আমরা এখন একটা বড় টুর্নামেন্ট জিতিনি। আমি তো বিশ্বাস করি আমাদের ওই ক্যাপাবিলিটি আছে যেখানে আমরা একটা বড় টুর্নামেন্ট জিততে পারি। আপনার খুব কাছের বন্ধু, বাংলাদেশ টিমের এই মুহূর্তের অধিনায়ক তামিম ইকবাল আপনার বন্ধু। তামিমের সে বাংলাদেশের একজন লিজেন্ড ক্রিকেটার, এই মুহূর্তে দলকে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু তার যে ব্যাটিং স্টাইল বা স্ট্রাইক রেট সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। স্পেশালি টি-20 ফরম্যাটে আপনি আসলে ফিল করেন কিনা যে আর একটু বেটার স্ট্রাইক রেট হলে সেটা বাংলাদেশ দলের জন্য ভালো হয়, বা আপনি তামিমের এই টি-20 পারফরমেন্সকে কিভাবে ইভ্যালুয়েট করেন? এখন কোনো স্পেসিফিকভাবে যদি কাউকে কোনো রোল দিয়ে দেওয়া হয়, আসলে সেটাতে কিছু বলা নাই। যদিও আমি এই ইসের পার্ট না, সো আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট। বাট আপনি যদি নর্মালি দেখেন টি-20 ফরম্যাটে ইন্টারন্যাশনালে যারা খেলছে তাদের স্ট্রাইক রেটটা করো, সেই হিসাবে সে কোথায় আছে। আমি শিওর যে ও এই জায়গাগুলোতে চিন্তা করে কিংবা ওর কতটা আরও বেটার করা সম্ভব, ও জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে। ওর যে ট্যালেন্ট আছে, যে এক্সপিরিয়েন্স আছে, দেয়ার ইজ নো রিজন যে ও সামনের সিরিজ কিংবা টুর্নামেন্ট থেকেই এটাকে আরও 10 কিংবা 15 স্ট্রাইক রেট বেশি করতে পারবো ওর যেটা এখন আছে সেটাতে। একটা বার্নিং ইস্যু আমি অ্যাড করতে চাই ফাহিমের সাথে, যে আমার সবই বার্নিং ইস্যু। সাকিব আল হাসান বলে কথা, তামিম ইকবাল যখন লাইভে করোনাকালে সবাইকে যুক্ত করলো এবং সব বিগ স্টাররা ছিলেন, সেখানে আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান কোনো একটা কারণে হয়তো থাকতে পারেননি, কিন্তু এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, সম্পর্কের শীতলতা, কোল্ড ওয়ার চলছে, এরকম অনেক আলোচনা। সাকিব ক্লিয়ার করুক না, সাকিব এটাই মজা না, দর্শকদের জন্য একটা মজা থাকলো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে পারছে। করোনাকালীন তো এমনি সাবজেক্ট কম, করোনা ছাড়া কোনো সাবজেক্ট নাই, ডিপ্রেশনের ভেতরে সবাই, তো এটাও একটা সাবজেক্ট হতে পারে না। ওই সময়টা যেটা হয়েছে যে আমার মাত্র সেকেন্ড বাচ্চা হলো, আমার সেকেন্ড মেয়ে হলো, তো করোনার কারণে আসলে হেল্পিং হ্যান্ড খুবই কম ছিল ওই সময়। তো যেটা হতো যে আমি সারা রাত ডিউটি করতাম,
রাত 10টা থেকে ভোর 6টা-7টা পর্যন্ত, দেন শাশুড়ি আসতো, তারপরে ওয়াইফ আসতো, তো এক একজন করে আসতো। তো যখন আমি সারা রাত ডিউটি করতাম, স্বাভাবিকভাবে ওই টাইমটাতে করা আমার জন্য সম্ভব না ওদের টাইমের সাথে মেলানো। আর দ্বিতীয়টা হচ্ছে যখন ওদের টাইম 8টা কি 9টা এরকম টাইম ছিল, আমার সকাল 8টা কি 9টা পুরো টাইম আমার ঘুম, কোনো মানে মিস চান্সই নাই মানে জেগে থাকার, কারণ আমি সারা রাত জেগেছিলাম ওই 3 মাস, মানে প্রথম 3 মাস যেটা বাচ্চা হওয়ার পরে। তো স্বাভাবিকভাবেই খুবই ডিফিকাল্ট ছিল আমাদের টাইমটা মেলানো, এছাড়া আর কোনো ইস্যু নাই। মাশরাফি বিন মুর্তজার ওয়ানডে দল থেকে বাদ পড়ার ঘটনায় আচ্ছন্ন দেশের ক্রিকেট অঙ্গন। চ্যাম্পিয়নদের জন্য মানা মুশকিল দল থেকে বাদ পড়া। খেলাযোগ শুনেছে আব্দুর রাজ্জাকের অভিজ্ঞতা, দীর্ঘদিনের বন্ধুত্ব, জাতীয় দলের সতীর্থ। এখনো ঘরোয়া আসরে মাঝে মধ্যেই একসাথে ক্রিকেট খেলেন মাশরাফি আর রাজ্জাক। রিয়াসাত আজিম ও নাহিয়ান বিন জসিম শুনেছেন রাজের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মিডিয়া সবাই একটা ইস্যুই সামনে আনছেন, সেটা হচ্ছে মাশরাফি এবং বিসিবির দ্বন্দ্বের কথা। কিন্তু আমরা সেই ইস্যুতে আজ কথা বলবো না। আজ আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যার সঙ্গে মাশরাফির হৃদ্যতা রয়েছে। দীর্ঘদিন মাঠে তারা একসঙ্গে খেলেছেন, ড্রেসিং রুম শেয়ার করেছেন, এবং যিনি স্পিনার ছিলেন সেই আব্দুর রাজ্জাকের সঙ্গে। রাজ্জাক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজ্জাক ভাই, একটা জিনিস জানতে চাবো, আপনি অনেক দিন ধরে কিন্তু মাশরাফির সঙ্গে মাঠে খেলেছেন, তার সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। একই সঙ্গে বিভাগীয় পর্যায়ে কিন্তু তার সঙ্গে খেলেছেন খুলনার হয়ে। মাশরাফির এই থেমে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? আমি এটাকে সাধুবাদ জানাই এই কারণেই যে ও ইয়াং প্লেয়ারদেরকে জায়গা করে দেওয়ার জন্য যদি ও সরে থাকে, তো ডেফিনেটলি এটা আসলে একটা বিশাল ব্যাপার। এবং আমি মনে করি এটাই সব থেকে রাইট ওয়ে হয়েছে ক্রিকেট বোর্ডের, যে ঠিক আছে আলোচনা হয়ে তারপর, কারণ ও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য কম করেনি। মাশরাফির এই সিদ্ধান্তটা যখন এলো, ঠিক ওই সময় যদি আপনি সিলেকশন প্যানেলে থাকতেন, আপনি কি করতেন? সিদ্ধান্ত নেয়ার বা দেয়ার ক্ষেত্রে নিশ্চয়ই অ্যাজ আ সিলেক্টর আপনাকে একটা রোল প্লে করতে হতো। এটা ফ্রেন্ড হিসাবে না, যদি কাজের ক্ষেত্রে বলেন সেক্ষেত্রে এটা অনেক বড় ধরনের একটা ডিসিশন। এবং দেখেন ক্রিকেট বোর্ড কিন্তু ভুল কিছু করেনি বা রাইট কাজই করেছে। হ্যাঁ, দে স্পিক উইথ হিম। আব্দুর রাজ্জাক সিলেকশন প্যানেলের পার্ট, হোয়াট উইল বি ইউর স্ট্যান্ড? দেখেন, এটা এখন বলা খুবই কঠিন কাজ। আমি যেহেতু এখনো হইনি, তো আমি আসলে এত কঠিন কাজ করতে চাচ্ছি না। বিসিবি আপনাকে নির্বাচক হিসেবে ভাবছে, হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে সেই রোলে আপনাকে দেখা যেতে পারে। আপনি কি ভাবছেন? ডেফিনেটলি ক্রিকেটের মধ্যে থাকতে পারলে তো খুবই খুশি হব। আর ক্রিকেট বোর্ড থেকে যে বলেছেন ওনারা, আমি আইল বি রিয়েলি হ্যাপি আমি যদি আসলে সুযোগটা পাই। অনেক ক্ষেত্রে ধরেন এমনও হয়েছে যে ম্যাচ ক্যাপ্টেন হবার কারণে আপনার জন্য কিছুটা হলেও মেন্টাল সুবিধা হয়েছে। আমি বলছি না যে কোনো প্রিভিলেজ। আবার অনেক সময় মাশরাফিকে হয়তো কঠিন ডিসিশন নিতে হয়েছে। তো এরকম কোনো স্মৃতি আছে কিনা, কষ্ট লাগার ব্যাপার আছে কিনা? বাদ পড়া আসলে আল্লাহর রহমতে ওরকম সিচুয়েশনে পড়তে হয়নি, ওকেও অত কঠিন ডিসিশন নিতে হয়নি আমার জন্য হয়তো। আর আমিও মানে যতদিন একটানা খেলেছি আমি আসলে খেলেছি। ক্রিকেট খেলা গুরুমুখী বিদ্যা, যে যত ভালো শেখে সে তত ভালো খেলে। কোচের পরিশ্রম সার্থক হয় মাঠের সাফল্যে। দাবার ঘরে যেমন হাতি, ঘোড়া, মন্ত্রী, রাজা, সৈন্য সামন্ত থাকে, ক্রিকেট মাঠেও তাই। আর এই দলবল নিয়ে পরিকল্পনাটা সাজান একজন কোচ। দেশের 5 জন ক্রিকেট ওস্তাদের মুখোমুখি হয়ে খেলাযোগ জানতে চেয়েছে তাদের দল ভাবনা। আজ থাকছে সাবেক পেসার, টাইগারদের সাবেক হেড কোচ, বর্তমানে এইচপির পেস বোলিং গুরু দীপু রায় চৌধুরীর কথা। শুনেছেন নাহিয়ান বিন জসিম। বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক উইকেট শিকারী। ঘরোয়া ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি, সঙ্গে হ্যাট্রিক, 1 ওভারে 30 রান, একই ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, এমন কত কত অর্জনের মালিক দীপু রায় চৌধুরীর কথা বলছি। বর্তমানে তিনি পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন দেশের বিভিন্ন বয়সভিত্তিক দল এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। তার সঙ্গে আমরা কথা বলবো আসন্ন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে। বাংলাদেশ কোন 3টা জায়গায় এগিয়ে থাকবে এবং কোন 3টা জায়গায় চ্যালেঞ্জ মনে করছেন আপনি? যদি অ্যাডভান্টেজের কথা বলি, একটা তো হলো হোম কন্ডিশনস, সেকেন্ডলি হলো যে যদি আপনি দেখেন লাস্ট এখানে যখন হোম সিরিজ ছিল আমরা কিন্তু তাদের হোয়াইট ওয়াশ করছি, তো সেখানে কিন্তু একটা মরালি আমরা উপরে আছি। অ্যান্ড থার্ডলি আমাদের এক্সপিরিয়েন্স। চ্যালেঞ্জেস আমি মনে করি একটা তো হলো যেই ওয়েস্ট ইন্ডিজ টিম আসতেছে তারা কিন্তু হলো অনেকে কিন্তু আননোন প্লেয়ার্স। সেকেন্ডলি হলো যে দিস ইজ দ্য ফার্স্ট আমরা এই করোনা ভাইরাস প্যান্ডামিকে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা আবার ফিরতে আসি। এইটা একটা বিরাট চ্যালেঞ্জ।
অ্যান্ড থার্ড চ্যালেঞ্জ হলো উই আর ফেভারিট, এক্সপেকটেশনস অনেক হাই থাকবে। পেস বান্ধব উইকেট নাকি স্পিন বান্ধব উইকেটের দিকে যাব? তারা হলো ন্যাচারাল স্ট্রোক প্লেয়ার, তো তারা কিন্তু স্পিন খুব একটা ভালো খেলে না, সো স্পিনের অ্যাডভান্টেজ আমাদের হোম সিরিজে আমাদের নিতে হবে। আফটার লং টাইম সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছেন, আপনার কি মনে হয় উইন্ডিজের বিপক্ষে সে কি তার সেরা ফর্মে ফিরতে পারবে কিনা? ঘরোয়া ক্রিকেট খালি একটা জায়গায় খেলছে, দ্যাট ইজ T20, বঙ্গবন্ধু T20 সিরিজ। সাকিব যখন এখানে ওয়ানডেতে খেলবে অ্যান্ড ব্যাটিং করবে অ্যান্ড টেস্টে করবে, সাকিব উইল হ্যাভ ইনাফ টাইম, অ্যান্ড সাকিব ইজ আ ক্লাস। তো আমি মনে করি না যে তার ব্যাটিংয়ের কোনো ঘাটতি থাকবে। অনেক তরুণ ক্রিকেটার এবার দলে জায়গা পেয়েছেন, নাসুমের কথা বলতে পারি, ইমন, শরীফুল কিংবা শেখ মেহেদী আছেন। তারা কেমন করতে পারে এবং তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? যারাই আছে সবাই কিন্তু এখন ভালো ফর্মে আছে, আমি মনে করি আই এম ভেরি এক্সাইটেড, অ্যান্ড দেশের জন্য একটা ভালো একটা জিনিস, প্ল্যাটফর্ম যেখান থেকে তাদের এক্সপোজার পাওয়া। করোনা ভাইরাসের শঙ্কায় বাংলাদেশ সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটার। নতুন চেহারার দলটাতেও আঘাত এনেছে কোভিড-19। পজিটিভ হয়েছেন ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার করোনায় আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই থাকছেন না দলে। নিচর গায়ানায় আইসোলেশনে আছেন শেফার্ড। দেশের হয়ে 5 ওয়ানডে ও 3টি T20 খেলেছেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। তার জায়গায় তরুণ পেসার কিয়ন হার্ডিংকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। রাজার মতোই দাপটের সাথে ফেড কাপের ফাইনালে বসুন্ধরা কিংস। ওদের নামের ওজনকে খুব একটা পাত্তা দিচ্ছে না সাইফ স্পোর্টিং। বাংলায় কাজ করতে এসেই সাফল্যের ফুল ফুটিয়েছেন সাইফের কোচ পল পুট। বসুন্ধরার অস্কার ব্রুজন দেশের ফুটবল অঙ্গনে পরিচিত মাস্টার ট্যাকটিশিয়ান হিসেবেই। ফাইনাল নিয়ে মহাপরিকল্পনা সাজানোর ফাঁকে দুই ওস্তাদ কথা বলেছেন অর্ণবাপীর সাথে। ঘরোয়া ফুটবলে অর্জনের খোঁজে বিদেশি কোচদের ওপরেই ভরসা করে ক্লাবগুলো। নামি দামি কোচের পা পড়েছে বাংলায়, তবে অর্জনের দিক থেকে সবার চেয়ে গিয়ে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। দীর্ঘদিন স্পেন, ভারত আর মালদ্বীপের ক্লাব কোচিংয়ের অভিজ্ঞতার কারণেই 2018 সাল থেকে কিংদের ডাগআউটে এই মাস্টার মাইন্ডের অধীনে ঘরোয়া ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই জিতেছে বসুন্ধরা। ফেডারেশন কাপের ফাইনালে তার জন্য অপেক্ষা করছে আরও একটা লড়াই। চোখ রাঙানি দিচ্ছেন সাইফের বেলজিয়ান কোচ পল পুট। মাঠের ফুটবলের ছক তারা আগেই তৈরি করে ফেলেন। প্রথম যখন বাংলাদেশ আসি তখন থেকেই চেষ্টা ছিল ভালো কিছু করার। শুরু থেকেই পজিটিভ ফুটবল খেলার চেষ্টা করছি, তাই সাফল্য এসেছে। বসুন্ধরা কিংসের হাত ধরে এই বাংলার সাথে একটা আত্মার বন্ধন তৈরি করেছেন ব্রুজন। 3 বছর ধরে একটা দলের সাথে কাজ করাটা তাকে এগিয়ে রাখবে বিগ ম্যাচে। ম্যাচের হাইপ বুঝে রিজার্ভ বেঞ্চ ব্যবহারে কারিশমা দেখিয়ে করতে চাইবেন বাজিমা। সেদিক থেকে সাইফের কোচ পল পুট কিছুটা পিছিয়ে থাকলেও বয়স আর অভিজ্ঞতার ভারে উল্টে দিতে পারেন পাশার দান। 5টা দেশের জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা পল পুট ক্লাব কোচিং এর ক্যারিয়ারটাও বেশ লম্বা। সাইফের ইতিহাস পাল্টে দেওয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশে আসা। প্রতিপক্ষ বিবেচনা করে ম্যাচের পরিকল্পনা সাজাই। প্রতিটা ম্যাচই একটা নতুন চ্যালেঞ্জ। সাইফের জন্য আমার লক্ষ্যটা অনেক দূর পর্যন্ত। ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে পল পুটের দেশ বেলজিয়াম আর ব্রুজনের স্পেন 6। ইউরোপের পরাশক্তির 2 দেশেই ফুটবলের হাতেখড়ি তাদের। ফেডারেশন কাপের ফাইনালকে ঘিরে স্নায়ুর যুদ্ধটা শুরু হয়ে গেছে। কর্পোরেট ডার্বির মোড়কে বসুন্ধরা নাকি সাইফ, শিরোপা যেই জিতুক নেপথ্যের নায়ক হয়ে থাকবেন 2 কোচের একজন। অর্ণবাপী, 71। মুজিব বর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন স্লোগানে প্রথমবারের মতো হতে যাচ্ছে প্রতিযোগিতা, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ 11টি দেশের 200 জন অ্যাথলিট। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আয়োজনের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল AKM আমিনুল হক বলেন, প্রতিযোগিতাটার মূল লক্ষ্য হলো 10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত করা। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই ম্যারাথনে সহযোগিতা করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটি। রোববার ভোরে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ম্যারাথন।